তো আমরা আজকে লেকচার 1 নিয়ে একটু কথা বলবো। তার আগে আমরা কিছু ওভারভিউ নিব, আসলে সিকিউরিটি রিলেটেড কিছু ওভারভিউ নিব। আর এখানে আরেকটা কথা তোমাদের ইনিশিয়ালি বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আসলে আমাদের মুখস্থ করার কিছু নাই, বা ক্রিপ্টোগ্রাফি তো একই কথা বলে যে এখানে আসলে মুখস্থ কিছু নেই, সবকিছু ওপেন, তোমাকে বুঝতে হবে জিনিসটা। আচ্ছা, আমরা আসলে ওইদিকে মেইনলি ফোকাস করি, মানে মুখস্থ টুখস্থ সেসব দিকে না ফোকাস করে যে আমি জিনিসটা আসলে বুঝতে পারলাম কিনা, আইডিয়াটা হলো কিনা, এগুলো আমরা কথা বলছি। ওকে, থ্রু আউট দিস সেমিস্টার আমরা কয়েকটা ক্যারেক্টার নিয়ে কথা বলবো। এর মধ্যে হচ্ছে অ্যালিস, আমাদের অ্যালিস এবং বব, এরা হচ্ছে মানে গুড গাই হিসেবে থাকবে। আর ট্রুডি নামে আরেকজন ক্যারেক্টার আছে, সে হচ্ছে অ্যাজ এ ব্যাড গাই, ইনট্রুডার হিসেবে থাকবে। সো আমরা যত এক্সাম্পল যত কিছু করবো, ওগুলো দেখবো যে ঘুরে ফিরে এই অ্যালিস, বব এবং ট্রুডি এদেরকে নিয়ে থাকবে। সো ট্রুডি এবং বব হচ্ছে ভালো, আর সরি, অ্যালিস এবং বব হচ্ছে ভালো, আর ট্রুডি হচ্ছে ইনট্রুডার বা হ্যাকার হিসেবে। সিনেমা হওয়ার সময় থাকে না শুরুতে অভিনয় কারা কারা, তো সেরকম আমাদের অভিনয়ে এক্সাম্পলে এরা থাকে সবসময়। আচ্ছা, আমরা জাস্ট হচ্ছে কিছু মানে বেসিক জিনিস একটু ডিসকাস করছি। ধরো অ্যালিস বা তুমি বা আমি একটা অনলাইন ব্যাংক ওপেন করলাম। সো অনলাইন ব্যাংক যদি আমি ওপেন করি, সেই ক্ষেত্রে আসলে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা স্লাইড দেখবো না, এমনি তোমাদের কাছ থেকে শুনি যে সাপোজ আমি একটা অনলাইন ব্যাংকিং করব বা তুমি করবে, সো এখন তোমাকে সেখানে কি কি জিনিস মাথায় রাখতে হবে একটু একটু বলো তো শুনি। কি মনে হয় কি কি জিনিস মাথায় রাখা উচিত স্যার, ব্যাংকের যাতে ক্ষেত্রে? পাসওয়ার্ডটা কনফিডেন্সিয়াল থাকে, কেউ যাতে আমার পাসওয়ার্ড না নিতে পারে, আর না, হচ্ছে আমার অ্যাকাউন্টটা যাতে হচ্ছে গিয়ে মানে মানে আমার অ্যাকাউন্টে যাতে আমার আন্ডারেই থাকে, এটা যাতে আর কেউ চেঞ্জ মানে কোনো মডিফিকেশন যাতে না হয় এমন কিছু। আচ্ছা, হ্যাঁ, অনেক কিছু, অনেকগুলো কথাই বললাম। যে একটা হচ্ছে যে আমার আইডি পাসওয়ার্ড এটা যাতে অন্য কেউ না জানে, এটা একটা ইস্যু। তারপর হচ্ছে যে ধরো যে আরো কিছু থাকতে পারে, ধরো যে ট্রানজেকশন গুলো হচ্ছে, সেই ট্রানজেকশন যাতে কেউ মডিফাই না করতে পারে, আমার ইনফরমেশন অন্য কেউ যাতে দেখতে না পারে। তারপরে আমি যে তোমাকে পাঠাচ্ছি, ধরো আমি একটা মানি ট্রান্সফার করতেছি, তো টাকা যখন আমি ট্রান্সফার করব তখন আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে টাকাটা, যে অ্যামাউন্টটা ট্রান্সফার করতেছি সেটা কি আদৌ হচ্ছে কিনা, সেটা কারেক্ট রাখতে হবে। দেন যার কাছে যাবে, আমি ডেস্টিনেশনে যে আছে সেও ঠিক আছে কিনা। অনেক সময় যেটা হয়, রিরাউটিং করে হ্যাকাররা, যে তুমি অনলাইনে একটা ট্রানজেকশন করলা, ধরো তুমি তোমার বাসায় টাকা পাঠাচ্ছ, তোমার ফাদারের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছ, বাট সে সেটাকে কি করবে, রিরাউটিং করে নিজের অ্যাকাউন্ট নাম্বার বসাই দেবে। বা তুমি দেখতে পাচ্ছ যে তোমার ফাদারের কাছে টাকা পাঠাচ্ছে, বাট আলটিমেটলি সেটা ঘুরে হ্যাকারের অ্যাকাউন্টে চলে গেছে। হতে পারে এরকম, এরকম অনেক কেস। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সেগুলাই আসলে এখানে বলা যে আমাদের আসলে কি কি সিকিউরিটি কনসার্ন হতে হবে। একটা হচ্ছে যে যেটা তোমার যে অথেন্টিকেশনে যেটা আসলে, আবার এক্সেস কন্ট্রোলের কথাও বললাম, যে আমি আসলে কি কি করতে পারবো সেটার একটা হয়তো এক্সেস কন্ট্রোল থাকতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো। আচ্ছা, এখন তিনটা ক্যারেক্টার বললাম। সো অ্যালিসের কি কি কনসার্ন থাকবে সেটা একটা ইস্যু। আর বব হচ্ছে মনে করো একজন কাস্টমার, তার কি কি কনসার্ন থাকবে, এবং ট্রুডি যে আছে তার কাহিনীটা কি হবে, সে আসলে কি, যেগুলো আমরা আসলে বললাম আলটিমেটলি ওই জিনিসগুলাই হচ্ছে এখানে আছে। যে আলটিমেটলি ঘুরিয়ে ফিরে আমি যে সিআই এর কথা তোমাকে লাস্ট ক্লাসে বলছিলাম, সেই সিআই কে আমাকে সবসময় মাথায় রাখতে হবে। যে কনফিডেন্সিয়ালিটি, যেটা মানে হচ্ছে যে আমার ইনফরমেশনটা কেউ যাতে বুঝতে পারবে না। সো এখানে যেটা বলা আছে যে ট্রুডি হচ্ছে
আচ্ছা, এখানে বব হচ্ছে কাস্টমার, আর অ্যালিস হচ্ছে ওনার, আর ট্রুডি হচ্ছে হ্যাকার। সো ট্রুডি যাতে ববের অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন জানতে না পারে, সেটা আমাকে অবশ্যই মানে ইস্টাবলিশ করতে হবে, তাই না? কারণ আমার অ্যাকাউন্টে কি আছে না আছে সেটা যদি হচ্ছে কেউ জেনে যায়, তাহলে তো সমস্যা। তো সেটা হবে না, সেটাকে বলা হচ্ছে এই কনফিডেন্সিয়াল। এই তিনটা জিনিসের কনসেপ্টটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি মানেটা কি। সো কনফিডেন্সিয়ালিটি মিনস আনঅথরাইজড রিডিং, যাতে অন্য কেউ দেখতে না পারে। সো এটার জন্য হচ্ছে আমরা ক্রিপ্টোগ্রাফি ইউজ করি। কিভাবে ইউজ করি পরে, বাট এটার জন্য আমরা ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয় কনফিডেন্সিয়ালিটির জন্য। আচ্ছা, নেক্সট আসতেছে আমাদের ইন্টিগ্রিটি, যেটা আমি বললাম যে ধরো আমি ডেস্টিনেশনের যে অ্যাকাউন্ট নাম্বার ছিল, যে আমি পাঠাবো হচ্ছে বি কে, ধরো 100 টাকা পাঠাচ্ছি। এখন মাঝখানে যদি তোমার ট্রুডি এসে বিটাকে চেঞ্জ করে সি করে দেয়, বা 1000-কে চেঞ্জ করে 100-কে চেঞ্জ করে 1000 করে দেয়, হতে পারে এরা। সো এটা যাতে না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সো দিস ইজ কল্ড ইন্টিগ্রিটি। সো এখানেও হচ্ছে কিন্তু আমরা ক্রিপ্টোগ্রাফিটা ইউজ করতে পারি। দেন লাস্টে হচ্ছে অ্যাভেলেবিলিটি, যে আমার পুরা এই যে সিস্টেমটা, এটা সবসময় অ্যাক্টিভেট থাকতে হবে 24/7। আমার ডেটা অ্যাভেলেবল থাকতে হবে। এখন আমি একজন কাস্টমার, আমি যখন ধরো আমি এখন টাকা পাঠাবো কোথাও, বাট আমি অনলাইনে ঢুকে দেখি যে আন্ডার কনস্ট্রাকশন হয়ে আছে বা সার্ভিস অফ করা, এতে কিন্তু তোমার সিকিউরিটি ঠিক ইস্যু আসতেছে না, বাট এখানে ইউজারের বা ক্লায়েন্টের একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসতেছে, তোমার সিস্টেমটা অ্যাভেলেবল না। সেটা করা যাবে, এই সবসময় অ্যাভেলেবিলিটি লাগতে হবে। এবং এটার পিছনে আবার কারণ আছে। ডস অ্যাটাক নামে এক ধরনের অ্যাটাক আছে, ডিনায়াল অফ সার্ভিস বা ডিডস অ্যাটাক, হয়তো অনেকে শুনে থাকতে পারে। ওরা করে কি, ডিডস অ্যাটাক দিয়ে সিস্টেমের অ্যাভেলেবিলিটিকে নষ্ট করে ফেলে। যে সিস্টেমটা অ্যাভেলেবল না, তখন তারা কি করে, যখন একটা সিস্টেম ডাউন হয়ে যায়, তখন তারা ওখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাক করার ট্রাই করে। মানে ডাউন একটা সিস্টেমের অ্যাটাক করাটা ইজি, এরকম তারা অনেক সময় ট্রাই করে। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে। এখন হচ্ছে কিন্তু যে ডস অ্যাটাক হয় অনেক সময়, ডস অ্যাটাক হচ্ছে বিভিন্ন সময়। স্যার, ডস আর ডিডস এর ডিফারেন্স কি? একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, একটা হচ্ছে নরমাল ডিনায়াল অফ সার্ভিস। ডিস্ট্রিবিউটেড মিন্স অনেক জায়গা থেকে আসে, অ্যাটাকটা ঠিক আছে ডিস্ট্রিবিউটেড ওয়েতে আসে। মানে অনেকগুলা মানে পিসি বা সার্ভার থেকে একসাথে যখন অ্যাটাক করে তখন ডিডস সেটা, আর হচ্ছে জাস্ট একটা পিসি থেকে একটা, হ্যাঁ সিঙ্গেল ইয়ে থেকে ধরতে পারো। ঠিক সিঙ্গেল পিসি বলা যায় না, মানে সিঙ্গেল সিস্টেম আর কি স্যার, সিঙ্গেল সিস্টেম বলতে পারো, হ্যাঁ সিস্টেম বলা যেতে পারে। কারণ এখানে আসলে অনেক অনেক ইয়ে অ্যাটাক, মানে এইসব পিসি তো কোনো ব্যাপারই না হ্যাকিং এর ক্ষেত্রে, সেরকম ইয়ে হতে পারে। ডস অ্যাটাক তিনি আমরা দেখতে পরে। এই হচ্ছে আমাদের তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। সো সবসময় দেখবে যে ক্রিপ্টোগ্রাফি যে কথাগুলা বললাম, যে এই যে তোমার অথরাইজেশন বা অথেন্টিকেশনের জন্য, যে তুমি ধরো যে এখন আমি হচ্ছে অ্যালিস, সো আমাকে তো কিন্তু প্রুফ করতে হবে আমি অ্যালিস, বা আমি হচ্ছে বব, আমাকে প্রুফ করতে হবে আমি বব। তারপরে আমার এক্সেস দেখতে হবে, যে আমার আসলে কোথায় এক্সেস করা যাবে, কি করা যাবে না করা যাবে সেগুলো। তারপরে অনেক সময় দেখবা যে তুমি যে অ্যালিস বা আমি যে বব, এটা প্রুফ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইমেল বা সোশ্যাল মিডিয়াতে দেখবা সিকিউরিটি কোশ্চেন থাকে, যে তোমার ফার্স্ট পেটের নাম কি, তোমার মায়ের মেডেন নেমের নাম কি, তোমার ফার্স্ট স্কুলের নাম কি, এই টাইপের কিন্তু দেখবা সিকিউরিটি কোশ্চেন থাকে। সো যদি তাদের কাছে মনে হয় যে সামথিং রং, তখন তারা কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে করতে পারবে, এবং ধরে নেওয়া হয় যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার একমাত্র তুমিই দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। সো এই জিনিসগুলো আসলে থাকে এখানে, সেগুলো একটু পড়বা, এগুলো একটু পড়বা এখানে। আচ্ছা, সো এই কোর্সে
আমরা মূলত ক্রিপ্টোগ্রাফি পার্টটার দিকে থাকবো বেশি। এরপরে প্রোটোকলের ব্যাপার আছে, অ্যাক্সেস কন্ট্রোলের ব্যাপার আছে, সেগুলোতে হয়তো আমরা একটু কম যাব না ঠিক তা না, আমরা যাব বাট একটু কম যাব। অ্যাক্সেস কন্ট্রোলের দিকে যাব, প্রোটোকলের দিকে খুব একটা বেশি যাব না। এবং ক্রিপ্টো অ্যানালাইসিস যেটা, আই মিন হ্যাকিং এর শুদ্ধ না, বাট হ্যাকিং শুনলে একটু খারাপ শোনায়, খারাপ কাজ মনে হয় হ্যাকিং করা, বা এথিক্যাল হ্যাকিং বা ক্রিপ্টো অ্যানালাইসিস যদি বলি তাহলে আবার একটু সুন্দর শোনায়। ওকে, সো সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। আচ্ছা, এগুলো এমনি জাস্ট ফর ইয়ার জানার জন্য আর কি। আচ্ছা, এগুলো বাগস ট্যাক্সের। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি বা আমরা যত যাই কিছু করি না কেন, হিউম্যান প্রবলেম বা পিপল প্রবলেম নামে একটা প্রবলেম থেকেই যায়। এখন তুমি খুব সিকিউর একটা সিস্টেম বানাইছো, বা একটা তুমি সিকিউর একটা রুম বানাচ্ছ, সেখানে সব টিয়ে রাখছো, অন্যান্য রেখে সিকিউরিটি গার্ডের কাছে তুমি চাবি দিয়ে রাখছো। এবং সিকিউরিটি গার্ড যদি এখন 2 নম্বরে করে, তাহলে তোমার পুরো সিস্টেমের তো শেষ, কিছু করার নাই। বাংলাদেশ ব্যাংকে যখন তোমার একটা হয়, এটা সম্ভবত তোমার হচ্ছিল যে কেউ ইমেল করছিল, তারা ইমেলের লিংকে ক্লিক করছে, অথবা কেউ ইউএসবি এনে যদি সার্ভারে সামহাও কানেক্ট করে দেয়, সাথে সাথে কিন্তু তোমার হ্যাকাররা ওটার অ্যাক্সেস নিয়ে নিতে পারে। যে তাকে ঘুষ খাওয়াইছিল, তাকে 1 লাখ টাকা দিচ্ছে, সে তুমি 1000 সিকিউর সিস্টেম বানাও, বাট এই একটা কাজের জন্য কিন্তু পুরো সিকিউরিটিটা একদম ব্রেক হয়ে যায়। অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে, অনেকে না বুঝে লিংকে ক্লিক করে দিচ্ছে, আবার অনেকে বুঝে এসে হচ্ছে তোমার ইউএসবি দিয়ে হচ্ছে প্রিন্টারে বা ইসে লাগাই দিছে, সার্ভারে লাগাই দিছে, তোমার ওখানে অ্যাক্সেস পেয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে সবসময়, যে শুধু যে সিকিউর সিস্টেম বানালেই হবে না, এখানে যে হিউম্যান এটা আছে, প্রবলেমটা আছে, সেটাও একটা ইস্যু। এখন তোমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড, এখন তুমি এটা কারোর সাথে, বা তোমার ধরো ক্রেডিট কার্ডের ইনফরমেশন তুমি ফেসবুকে কারোর সাথে শেয়ার করছো, সো তুমি এটা ভুল করে ফেলছো। ক্রেডিট কার্ডের ইনফরমেশন কোনো সময় শেয়ার করতে হয় না, এটা সামহাও যদি অন্য কারোর হাতে অ্যাক্সেস চলে যায়, যেতেই পারে স্বাভাবিক। এবং দেখবা কিছুদিন পর পর এই যে মোবাইলে ফোনে আমরা কথা বলি, ফোনের এটা কিন্তু রেকর্ডেড হয়ে থাকে, ফোন কোম্পানি আলাদা কিন্তু সব শুনতেছে ফোনের রেকর্ডিং। এমনকি আমি কিন্তু এখন কথাও বলতেছি না, বাট আমার ফোনে কিন্তু আই থিঙ্ক তারা এই জিনিসগুলো রেকর্ডিং করে রাখে, তুমি ফোনে অ্যাক্টিভ না থাকলেও। দেখবা যে জুকারবার্গ যখন ল্যাপটপ নিয়ে করে কোন প্রেজেন্টেশন বা কথা বলে, তার মাইক্রোফোন এবং ক্যামেরার সামনে টেপ মারা থাকে, কারণ হচ্ছে ওগুলো অ্যাক্টিভ, বাইরে থেকে অ্যাক্টিভ না হলেও ইন্টারনালি অ্যাক্টিভ থাকে সার্ভেইলেন্সের জন্য পরে অনেক সময়। তো এই জিনিসগুলো একটু তোমাদের দেখতে হবে, এগুলো জাস্ট একটু তোমরা পড়বা জাস্ট দেখার জন্য। সো অ্যাক্সেস কন্ট্রোল আমরা মানে ক্রিপ্টোগ্রাফিতে আমাদের যেহেতু মেইন ফোকাস ছিল বা বলতেছি আমি, তো সেখানে আমরা মেইনলি ডিফারেন্ট ক্লাসিক্যাল যে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম যেগুলো আছে সেগুলো একটু দেখবো, সিমেট্রিক সাইফার, পাবলিক কি এনক্রিপশন, মানে পাবলিক কি আর প্রাইভেট কি, হ্যাশ ফাংশনের নাম শুনছো সেটা, এবং ক্রিপ্টো অ্যানালাইসিস। মূলত এগুলা করেই হচ্ছে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। আমাদের সিমেট্রিক এবং পাবলিক কির ভিতরে আসলে অনেক কিছু আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। অ্যাক্সেস কন্ট্রোল হয়তো আমরা কিছু দেখবো, নট শিওর কতটুকু দেখবো, প্রোটোকল দেখবো না, প্রোটোকল নাই। আচ্ছা, অনেক কিছুই অ্যাড ছিল বাট আসলে করতে পারিনি। সো যেহেতু আমরা ক্রিপ্টো অ্যানালাইসিস নিয়ে কাজ করব, সো দ্যাট মিনস আমাদেরকে হ্যাকারের মতো করে একটু চিন্তা করতে হবে। সো মানে তোমরা, আমি জানি না, ট্রু ডিটেকটিভ সিরিজ কেউ দেখছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম সিজনটা
সো ওইখানেও কিন্তু মানে ইয়ে থাকে যে ওর নামটা বলা খুব difficult। সো অ্যাজ এ মানে ভালো ডিটেকটিভ তুমি কখন হবা, যখন তুমি একজন ক্রিমিনালের মতো চিন্তা করতে পারবে। সো সেটার জন্য তারা ক্রিমিনালদের সাথে মিশে, আমরা মুভিতে দেখি, জানি না বাস্তবে কতখানি হয়, ক্রিমিনালদের সাথে মিশে তারা কি করে না করে তাদের সাইকোলজি বোঝার ট্রাই করে, দেন হচ্ছে তারা আসলে ক্রিমিনালকে ধরতে পারে। তারপরে হচ্ছে তোমার আমরা এরকম অনেক মুভিতে দেখবো এরকম আছে, হানিবাল লেকটার, হানিবাল যে সিরিজটা ছিল নতুন, আগেরটা না নতুন, তো সেখানে অনেকটা ইয়ে আছে, নায়কেরও সামথিং এরকম কিছু একটা ছিল। সেগুলো জানতে হবে যে ধরো ট্রুডির মোটিভ কি, হ্যাকারের মোটিভ কি, সে আসলে কি টাইপের মেথড তারা ইউজ করে, কি টাইপের টুল ইউজ করে, এইভাবে আমাদের প্রিটেন্ড করতে হবে। বাট সত্যি সত্যি আবার ত্রুটি হলে আবার সমস্যা আছে। বাট ফর রিসার্চ পারপাস আমরা এগুলো একটু করতেই পারি, কিন্তু কেউ আবার মানে হ্যাক করার চেষ্টা করো না। হ্যাক করতেই হয় নিজের পিসিতে নিজে করবা, কোনো জায়গাতে ট্রাই করে দেখতে যেও না। অনেকে আবার শখের বসে বা কিউরিওসিটিতে করতে চায়, বাট ওটা করলে কিন্তু সমস্যা আছে, ওটা করা যাবে না। আচ্ছা, আমরা আপাতত এই মার্ক স্ট্যাম্পের এই বইটা ফলো করব, ক্রিপ্টোগ্রাফির যে পার্টটা আছে, প্লাস আমি আরো আদার্স বই থেকে তো অবশ্যই ইয়ে করবো, তো সেগুলো আমি তোমাদের দিয়ে দিব, সেই বইগুলো বা রিসোর্স গুলো সবসময় তোমাদেরকে দিয়ে রাখবো, যাতে তোমরা ওখান থেকে দেখে কাজগুলো করতে পারো। সো আজকে আমরা জাস্ট ক্রিপ্টোগ্রাফির বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। কারো কোনো কোশ্চেন আছে কোনো এখন পর্যন্ত? আমরা আজকে ক্রিপ্টোগ্রাফির বেসিক কিছু জিনিস নিয়ে একটু কথা বলবো, যেহেতু দেরি হয়ে গেছে আজকে আমাদের, আমরা শনিবার দিন কভার করবো। আজকে আমরা একটু কিছু জিনিস দেখি। আচ্ছা, সো আমরা বলতেছি ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টো অ্যানালাইসিস, বাট আলটিমেটলি পুরো জিনিসটাকে বলা হয় একটা ক্রিপ্টোলজি বলতে পারি। সো ক্রিপ্টোলজি মিনস হচ্ছে যেখানে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্রিয়েটিং হুইচ ইজ ক্রিপ্টোগ্রাফি, আর হচ্ছে ব্রেকিং দ্যাট ইজ কল্ড ক্রিপ্টো অ্যানালাইসিস, এবং দুটাকে একসাথে করলে বলে ক্রিপ্টোলজি। মানে এরকম অনেক টাইপের নাম আছে। সো আমাদের মেইন ফার্স্টে টার্গেট হচ্ছে যে ক্রিপ্টোলজি বা ক্রিপ্টোগ্রাফি বলতে আসলে কি বোঝায়, কিভাবে আমরা সিক্রেট কোড মেক করতে পারি, দেন আমরা কিছু দেখবো যে কিভাবে আসলে ব্রেক করা পসিবল, এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, তো এগুলা এই কোর্সে এবং সিকিউরিটি নিয়ে আমরা যখনই কথা বলবো তখন আমাদের বেশ কিছু টার্ম মনে রাখতে হবে, যেগুলো আমরা নর্মালি ইউজ করি। যেমন ধরো একটা ক্রিপ্টো সিস্টেম হতে পারে, বা আমার একটা প্লেন টেক্সট আছে ধরো এবিসি, আমি এবিসিটাকে এনক্রিপ্ট করব, এনক্রিপ্ট করলে ধরো এখানে চলে আসবে এরকম অন্য কিছু একটা চলে আসবে, এসআইজি চলে আসবে। এটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট, আর এটাকে বলা হচ্ছে সাইফার টেক্সট। এই নামগুলো মনে রাখতে হবে। সো আমরা কি করতেছি, প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করতেছি, তাই না? আবার আমি যদি উল্টা করি তাহলে হচ্ছে সাইফার টেক্সটকে ডিক্রিপ্ট করতেছি। আমরা প্লেন টেক্সটকে কখনো ডিক্রিপ্ট করব না, আমরা সবসময় প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করব। এই টার্মস গুলো কিন্তু মনে রাখতে হবে যে আমরা এনক্রিপ্ট করব একটা প্লেন টেক্সটকে, আবার ডিক্রিপ্ট করব হচ্ছে একটা সাইফার টেক্সট। এবং এই যে এনক্রিপশন এবং ডিক্রিপশনের কথা বলতেছি, এইখানে হচ্ছে আমাদের একটা কি ইউজ করতে হবে, যেটাকে বলা হয় কি, সহজ বাংলা এমন একটা কি থাকে। আর হচ্ছে তোমার কিছু বলবা? সো কি ভিতরে আবার দুই রকম কি আছে, একটা হচ্ছে তোমার সিমেট্রিক কি, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি, অথবা আমরা আরো যদি করে বলি, একটাকে বলা হয় প্রাইভেট কি, আর একটা হচ্ছে পাবলিক কি। প্রাইভেট কিতে হচ্ছে একটা কি থাকে, আর পাবলিক কি সেটাকে বলা হয় প্রাইভেট কি। যে তোমার বাসায় নিচে কি আছে,
লেটার বক্সেস। সো লেটার বক্সের চাবি সাধারণত কার কাছে থাকে বলো তো? গার্ডদের কাছে। হাউস ওনার। হাউস ওনার, ঠিক আছে, গার্ড হাউস ওনারের কাছে আসলে গার্ড করে, তার কাছে চাবি থাকে। সো এখানে চাবি হচ্ছে একটা, এখানে কোনো মানে আমি এসে কি করি, আমি নিশ্চয়ই এসে চাবি দিয়ে খুলে সেখানে চিঠি দিয়ে আবার চাবি বন্ধ করে দিয়ে যাই না, সেরকম হয় না। সো এখানে আসলে একটাই চাবি থাকে। সো সেই ওটা তোমার খোলার জন্য যে চাবি ইউজ করতে হবে, বন্ধের জন্য একই চাবি ইউজ করতে হবে। ওকে, দ্যাট মিনস এনক্রিপশন এবং ডিক্রিপশন ইন বোথ কেস উই হ্যাভ টু ইউজ দ্য সেম কি। আর পাবলিক কিতে হচ্ছে এখানে এক জোড়া কি থাকে, একটা হচ্ছে প্রাইভেট কি যেটা আমার কাছে থাকে, আর একটা হচ্ছে পাবলিক কি যেটা সবাই জানে, পাবলিকলি অ্যাভেলেবল। ওকে, সো আমি ধরো তুমি আমাকে এখন একটা মেসেজ পাঠাও, ইন্টারেস্টিং জিনিস এটা যে ধরো তুমি যদি সিমেট্রিক কি ইউজ করো, ধরো এনক্রিপশন করতেছি আমি একটা কি দিয়ে K1 দিয়ে একটা মেসেজকে এনক্রিপ্ট করতেছি, সো তোমাকে যখন ডিক্রিপ্ট করবা তখন কিন্তু সেম কিটা দিয়ে হচ্ছে ডিক্রিপ্ট করতে হবে। আর পাবলিক কিতে হচ্ছে তুমি পাবলিক কি দিয়ে হচ্ছে এনক্রিপ্ট করবা, বাট ওটা ডিক্রিপ্ট করতে হবে প্রাইভেট কি দিয়ে। তার মানে প্রাইভেট কি একমাত্র আমার কাছে আছে, তো সেই ক্ষেত্রে অন্য কেউ সেটাকে ডিক্রিপ্ট করতে পারবে না, কারণ প্রাইভেট কি হচ্ছে একমাত্র আমার কাছে আছে, অন্য কারো কাছে নেই, তো সে করতে পারবে না। তো আমরা মূলত ইনিশিয়ালি সিমেট্রিক কি যেটা সেটা নিয়ে হচ্ছে ফার্স্টে কথা বলবো, তারপরে হচ্ছে আমরা প্রাইভেট মানে পাবলিক কিতে যাব, ওটা হচ্ছে ডিফারেন্স। স্যার তাহলে কি পাবলিক কিটা বেশি সেফ? ডিপেন্ডস দুটারই তোমার শর্টকামিং এবং ইয়ে আছে। এখন ধরো এখন আমি আর তুমি যদি একটা প্রাইভেট কি নিয়ে যদি কথা বলি, আচ্ছা এখানে একটু দেখাই, সেটা হচ্ছে আমি তোমার সাথে কমিউনিকেট করব, আমরা কি করি ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট করি। এখন ইন্টারনেট তো হচ্ছে একটা পাবলিক জায়গা, সো আমি যখন তোমার কোন একটা মেসেজকে তোমার কাছে পাঠাবো, সো আমি মেসেজটা না হয় পাঠালাম, মেসেজটা এনক্রিপ্ট করা, বাট এটা কিটা কোথায়? তার মানে কিটা হচ্ছে আমাকে, যদি আমি এর ভিতর দিয়ে কি পাঠাই, যেহেতু এটা একটা পাবলিক প্লেস সবাই জেনে যাবে কিটা কি, সো আমাকে তোমাকে ডিফারেন্ট ওয়েতে তোমার কাছে কিটাকে পাঠাতে হবে, which is difficult. সো তোমার জন্য এটার জন্য তোমাকে প্রাইভেট চ্যানেল লাগবে, একটু পরে বলবো যখন এই কথা বলবো। সো পাবলিক চ্যানেল, প্রাইভেট চ্যানেল, আমরা যে ইন্টারনেটটা ইউজ করি দিস ইজ এ পাবলিক চ্যানেল এবং চিপ। তুমি বাসায় 300 টাকা দিয়ে ব্রডব্যান্ডের লাইন নিতে পারো, কোনো সমস্যা নেই, ইন্টারনেট লাইন পেয়ে গেছো। বাট তুমি যখন প্রাইভেট নেটওয়ার্কের কথা চিন্তা করো, দ্যাট মিনস তোমাকে প্রাইভেট নেটওয়ার্কটা সেট করতে হবে। সো প্রাইভেট নেটওয়ার্ক মিনস এরকম একটা আলাদা প্রাইভেট নেটওয়ার্ক যেখানে অন্য কারোর কোনো অ্যাক্সেস নাই। ওকে, সো সেরকম প্রাইভেট নেটওয়ার্কে তুমি হচ্ছে সিমেট্রিক কিটা হচ্ছে ইউজ করতে পারো। সেগুলো আমরা দেখবো পরবর্তীতে আস্তে আস্তে আরো জিনিসগুলো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটাকে বলা হয় কারশফস প্রিন্সিপাল। কারশফস প্রিন্সিপালটা হচ্ছে এমন একটা প্রিন্সিপাল, ইট মিনস সবকিছু নন একমাত্র কি ছাড়া। আমরা যখনই কোনো কিছু চিন্তা করব আমাকে এ ধরতে হবে যে তোমার সবকিছু নন, অ্যালগরিদম বলো, সাইফার টেক্সট বলো, সবকিছুই হচ্ছে সবাই জানবে, একমাত্র কি এর ভ্যালুটা হচ্ছে কেউ জানবে না। এটাকে বলা হয় কারশফস প্রিন্সিপাল, বা উচ্চারণ অনেক ভাবে করে, বাট জিনিসটা হচ্ছে যে আমরা ধরে নেব যে এই যে মাঝখানে আমার যে সাইফার টেক্সটটা পাঠাচ্ছি সেটাও হ্যাকারের কাছে আছে, ও জানে যে আমি এখানে কি অ্যালগরিদম ইউজ করছি সেটাও জানে, সবকিছুই জানবে, বাট সে কি এর ভ্যালুটা জানবে না। এটাকে আমাদের মাথায় রেখে সবসময় একটা সিকিউরিটি মডেল আসলে ডিজাইন করতে হবে। এগুলো দেখবো পরবর্তীতে। সো এটা হচ্ছে একটা বেসিক সেটআপ, যে আমার প্লেন টেক্সট আসলো, এনক্রিপশন যে ফাংশনটা আছে এনক্রিপ্ট হলো,
হলে আমি কি পাবো? সাইফার টেক্সট। এই সাইফার টেক্সটটাকে আবার ডিক্রিপ্ট করব, ডিক্রিপ্ট করলে আমি প্লেন টেক্সট পাবো। এবং আমাকে যে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্টের সময় সেম কি আসলে ইউজ করা লাগছে। আচ্ছা, এখন আমরা সবচেয়ে সহজ একটা যে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি তোমাকে একটা চিঠি পাঠাবো, চিঠিতে যদি তুমি এ লেখো, এ লেখা দেখো, তাহলে তুমি বুঝবো এটা আসলে এ না, এটা হচ্ছে ডি। হ্যাঁ, তুমি যদি বি লেখা দেখো, সেটা আসলে বি না, এটা হচ্ছে ই। দ্যাট মিনস বুঝতে পারতেছো যে আমি প্রত্যেকটা ইয়েকে, প্রত্যেকটা লেটারকে 3 ঘর করে শিফট করে দিচ্ছি। সো ধরো এটা হচ্ছে আমার প্লেন টেক্সট। এখন আমি যদি বলি যে এটা 3 ঘর শিফট করে করো, তাহলে সেটা সাইফার টেক্সট হবে এটা। ধরো এফ আছে এখানে, তাই না? এফ কে আমি যদি 3 ঘর শিফট করি তাহলে কি হবে? আই হবে। এটা আমি এখানে আই বসাবো। ও আছে, ওকে যদি আমি 3 ঘর শিফট করি তাহলে কত হবে? আর হবে। এখানে আমি আর বসাবো, আর বসাবো। সো এইভাবে আমি একটা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট নিয়ে আসলাম। সো এখন তুমি যদি এটাকে ব্রেক করতে চাও তাহলে তোমার কি জানা লাগবে এখানে বলো তো? কি এর ভ্যালু? কি এর ভ্যালু, তাই না? ইজিলি নরমাল সিস্টেম। তুমি যদি এখন তাহলে তুমি কি এর ভ্যালু বের করবা কিভাবে, কি মনে হয়? স্যার 26টা লেটারের যে কোনো একটা এন। তুমি জানো কোনটা? না, এটা তো টাফ, মানে ট্রাই করা যায় আগে 26টা। রাইট। সো তুমি এখন কি করবা? 1 দিয়ে করবা, 2 দিয়ে করবা, 3 দিয়ে করবা, 4 দিয়ে করতে করতে যখন দেখবা যে মিনিংফুল একটা ওয়ার্ড আসলো, তখনই তুমি বলবো যে আচ্ছা কি এর ভ্যালু হচ্ছে এটা। তো এটাকে, এই যে যেটা দেখলাম, এটাকে বলা হচ্ছে সিজার সাইফার। একদম শুরুতে মানে আমাদের সেই ক্লাসিক সাইফারের কথা যদি বলি, তারা হচ্ছে জুলিয়াস সিজার হচ্ছে এরকম একটা সাইফারের তারা প্রপোজ দেয়, বা তারা এরকম একটা এনক্রিপশন ডিক্রিপশন টেকনিক তারা আসলে ইউজ করত, যে প্রত্যেক লেখার সাথে তারা যে সিম্বলটা ছিল সেটাকে আসলে ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করত। এই গেল একটা। এবং এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আচ্ছা, এখন ধরো যে এটা, এখন তোমাকে হচ্ছে সাইফার টেক্সট দেওয়া হলো এটা, বা তুমি হচ্ছে হ্যাকার, তুমি এই মেসেজটা পেলা। এখন তুমি জানো এখানে তো জুলিয়াস সিজার সাইফার ইউজ করছে, তাহলে এখন আমি কি করতে পারি? সো এখন আমি যেটা করব, আমি হচ্ছে একবার 1 দিয়ে শুরু করব, 2 দিয়ে শুরু করব, 3 দিয়ে করব, করতে করতে একটা সময় এসে দেখা যাবে কি যে কিছু একটা আসছে। সো এটা এই সাইফার টেক্সটকে তুমি যদি ওইভাবে হ্যাক করতে থাকো, একটা পর্যায়ে এসে দেখো যে এরকম আসছে, যে রেসপন্স বক্স স্কয়ার প্যান্ট এরকম লেখা আসছে। স্যার হ্যাঁ, যদি বলেই দেয় সিজার সাইফার, তাহলে স্যার ডাইরেক্টলি শিফট বাই 3 ধরে নিব না নাকি? না 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 স্যার 1 2 3 করে ওইভাবেই দেখব। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 25। জি স্যার। আর স্যার সাইফার টেক্সটটা কি সবসময় আমরা ক্যাপিটাল নিয়ে ডিনোট করি? এটা ডিপেন্ড করে মানে তুমি কিভাবে দিচ্ছ। যেটা হতে পারে যে তুমি ক্যাপিটাল ধরো এ থেকে বি পর্যন্ত একটা ধরলা, আবার বড় হাতের এ থেকে বি পর্যন্ত একটা ধরলা। জি স্যার। ওকে, সো এখন কে কিভাবে ডিজাইন করে আমরা জানি না, বাট আমরা যে কোনো একটা ধরে নিব, সমস্যা নেই। জি স্যার। বাট রিয়েল লাইফে আসলে তোমাকে সবকিছু চিন্তা করতে হবে। যদি তুমি আস্কি ভ্যালুর কথা চিন্তা করো, সেক্ষেত্রে তোমার ক্যাপিটালে আর স্মল এর তো আস্কি ভ্যালু ডিফারেন্ট, তখন হবে না কিন্তু। বাট আমরা এখন ফর লার্নিং পারপাস ধরে নিচ্ছি সেম আর কি, মানে ছোট হাতের বড় হাতের বলে আলাদা কোনো ইয়ে। আর সিজারের কি এর ভ্যালু কোনো সময় 3 না, এই কোশ্চেনটা আমি আগেও পাইছি। এটা 3 হতে হবে এমন কোনো কথা নেই, তুমি 25 করতে পারো। স্যার আগের স্লাইডে স্যার লেখা ছিল স্যার শিফটিং বাই 3। স্যার আগের লেখা ছিল স্যার যে শিফট বাই 3 সিজার সাইফার, সেজন্য স্যার বলছিলাম। এটা হচ্ছে ফর দিস এক্সাম্পল। ওকে স্যার। এই এক্সাম্পলের জন্য
সো তোমাদের এখন ধরো আমি এরকম একটা সাইফার টেক্সট দিয়ে বলবো যে তুমি হচ্ছে বের করো, তখন তুমি বের করবা। কিভাবে বের করবা? হাতে হাতে কলমে বের করবা, এটা কোড করতে পারবা। স্যার কোড করা তো স্যার ইজি হবে বেশি, তাই না? এটা তো কোড করা ইজি হবে। তুমি একটা লুপ চালায় জাস্ট এক ঘর মানে এক এক করে বাড়ায় তুমি জিনিসগুলো প্রিন্ট করলা, দেন প্রিন্ট করলে তুমি আউটপুট গুলো একটু দেখলা যে কোনটাতে মিনিংফুল কিছু আসছে। সো দিস ইজ ইজি। এবং এটা যে বললো যে তুমি এখানে ম্যাক্সিমাম 25 বার যদি তুমি ট্রাই করো, ইন দ্যাট কেস তুমি এটাকে ব্রেক করতে পারবা। এই যে ব্রেক করলাম ক্রিপ্টো অ্যানালাইসিস, আমরা হ্যাকিং এ চলে আসছি। সো তোমাকে এটাকে হ্যাক করতে হলে 25টা কম্পিটিশন 25 বার ট্রাই করতে হবে। সো হুইচ ইজ ইজি। সো আমরা এটাকে কিন্তু আরেকটু কঠিন করে ফেলতে পারি। কঠিন করে হচ্ছে যে তুমি ইয়ে করতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে 7 এর জন্য দেয়া আছে, এখানে হচ্ছে 7 এর জন্য দেয়া আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যদি আমরা আলাদা আলাদা কি বানাই। এইখানে আমরা এখন যেটা দেখি আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমরা শিফট বাই এন করতে। শিফট বাই এন মানে হচ্ছে মানে আমরা যেগুলো করে আসলাম যে 1 2 3 করে করে। তোমার যদি এটা সাইফার টেক্সট থাকে তুমি 4 নাম্বার শিফটে যায় এরকম পেয়ে যাবে, আই এম এ বয় এন্ড ইউ আর এ। সো তোমার এখানে আসলে পসিবল কি হচ্ছে তোমার, আচ্ছা আবার মানে 1 থেকে 25 বলছি, যদিও তুমি 0 ধরতে পারো যে কোনো শিফট নাই এর জন্য। সো এখানে 26টা ক্লিয়ার করে দিয়েছি। বা তুমি 0 থেকে 25 ধরলে 26। সো তুমি একটা একটা করে ট্রাই করবে। সো আমরা যেটা করতে পারি যে আমরা যদি একটু পারমুটেশন করি, জিনিসটাকে আরো কঠিন করার ট্রাই করি। কঠিন করার মানে হচ্ছে যে এখানে যেটা দেখলাম যে শিফট করা মানে সবগুলা ক্যারেক্টার শিফট হচ্ছে 3 ঘর করে, ওইরকম না। আমরা যেটা করব যে এ হয়ে যাবে জে, বি হয়ে যাবে আই, সির কোনো চেঞ্জ নাই, ডি হয়ে যাবে এ। এইভাবে যদি আমরা করি তাহলে এর পরিবর্তে আমি কয়টা ক্যারেক্টার এখানে দিতে পারি বলতো একটু? আমার টোটাল ক্যারেক্টার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টা। সো আমি এখান থেকে যে কোনো একটাকে এখানে বসাতে পারি। সো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আসলে আমার এখানে আমি বসাতে পারবো 26টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার। সো আমি বলতে পারছি? জি স্যার। সেক্ষেত্রে তোমার আসলে আমরা ফিক্সড করে দিচ্ছি না যে না সবগুলা 3 ঘর করে শিফট হবে, তা না। আমি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি করে দিচ্ছি যে এ হলে জেড হবে, সেখানে তুমি বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, অনেকগুলা হতে পারে। আবার মনে করো যে তুমি তাহলে সিলেক্ট করবা কি যে এর জায়গাতে আমি বি বসালাম, তারপরে যে পরের যে জিনিসগুলো আছে সবগুলো আবার চেঞ্জ হবে। আবার যখন পরেরটা নিচ্ছ তখন আবার পরেরটা চেঞ্জ হবে। সো 26 25 24 এইভাবে করে করে ফ্যাক্টোরিয়াল 26টা কম্বিনেশন হবে যদি আমরা এইভাবে করতে চাই। ফ্যাক্টোরিয়াল 26 মানে বুঝো কত বড় নাম্বার? দাঁড়াতে দেখি ফ্যাক্টোরিয়াল 26 বের করা যায় কিনা। 26 ফ্যাক্টোরিয়াল কত বড় নাম্বার দেখছো? 2 টু দি পাওয়ার 28টা পসিবল কি হতে পারে এখানে? জাস্ট সিম্পল আমরা একটা মডিফিকেশন করলাম যে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা অপশন ধরে রাখছি। তো ধরো রিয়েল লাইফে যখন তুমি করতে যাবা যে ধরো যে
আমি একবার প্রথমে কি ট্রাই করব, প্রথমে ট্রাই করব যে এর জায়গাতে হবে বি, বি নিলাম, বাকি সবগুলো ঠিক আছে, হচ্ছে না, কিছু হলো না। তারপরে বি এর জায়গাতে সি নিলাম। আবার যেটা হতে পারে যে আমি এর জায়গাতে বি নিলাম, তারপরে এই বি এর জায়গাতে আবার চেঞ্জ করলাম, ধরো এখানে আমি সি নিলাম, তো আমি এখানে সি নিব, ডি নিব, ই নিব, এফ নিব, জি সব নিতে হবে। এর জন্যই হচ্ছে আমার টোটাল কম্বিনেশন আসে ফ্যাক্টরিয়াল 26, যে প্রত্যেকটা লেটারকে কিন্তু আমি 26 বার করে করতে পারি। সো কম্বিনেশনটা হয়ে যায় 2 টু দি পাওয়ার 28। এত বড় কি দিয়ে তুমি ভাঙতে পারবা না। এর আগেরটা ছিল 26টা, তুমি 26 বার করলে অ্যান্সারটা পেয়ে যেতে। বা 2 টু দি পাওয়ার 88 কি এক্সিকিউট করা বলে যে পৃথিবী কি মানে কারেন্ট আমাদের যে কম্পিউটেশনাল পাওয়ার, সূর্য ঠান্ডা হয়ে যাবে আমাদের কম্পিউটেশন চলতেই থাকবে, এরকম একটা কথা অনেক সময় বলে অনেকে, বাট হবে না। সো দ্যাট মিনস হচ্ছে কি আমি জিনিসটাকে কমপ্লেক্স করে ফেলতেছি ইন টার্মস অফ টি, কি আমি কি যত বেশি নিব তত তোমার ভাঙতে কষ্ট হবে। সো দেখবো যে পরবর্তীতে আমরা এখন যেমন আমরা আরএসএ অ্যালগরিদম ইউজ করি, যেটা কি সাইজ হচ্ছে 2048 বিট। হিসাব করো 2048 বিটের 01 এর একটা 2048 বিটের একটা লম্বা চেইনকে আমরা একটা কি হিসেবে ধরি, তাহলে বুঝো একটা কির সাইজটা কত বড়। বাট মানে দুঃখের বিষয় হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং যখন চলে আসবে, এই যে বললাম যে আমি যদি একটা প্রোগ্রাম করি এতগুলা কি দিয়ে চেক করে বের করবো, সূর্য ঠান্ডা হয়ে যাবে এমন একটা অবস্থা। বা যদি কোয়ান্টাম কম্পিউটার চলে আসে তখন কিন্তু এগুলো একদম ডাল ভাত হয়ে যাবে। সো এখন পর্যন্ত আমরা যেই ক্রিপ্টোগ্রাফি যে জিনিসগুলো শিখে আসছি সেই জিনিসগুলো একেবারে অবসলিউট হয়ে যাবে, তখন নতুন সিস্টেম চলে আসবে। কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে এখন কাজ হচ্ছে, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি চলে আসবে, তখন এই ক্রিপ্টোগ্রাফির আর কোনো ভাব থাকবে না। সো এটা আসলে আমি বলতে চাচ্ছি যে কি এর সাইজ আমার যত বড় করবো তত আমি বলতে পারবো এত আমি বড় করে নেই, সেটা তো কম্পিউট করতে হবে। এখন আমি একটা আমি কম্পিউটারে আমি ফেসবুকে ঢুকবো, তাদের মধ্যে আমার একটা কি লেনদেন আছে, এগুলো করতে যদি এখন 10 ঘন্টার সময় নেয় তাহলে কি আর হবে? সো আমরা কি সাইজটা কেমন হবে যে অপটিমাল যাতে একটু সিকিউরিটিটা হয়। আচ্ছা এটা গেল একটা। আরেকটা জিনিস দেখি আজকে এরপরে শেষ হয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই একটা টেক্সট আছে। এখন তুমি চিন্তা করো এখন এটাকে তুমি কি করে ব্রেক করবা, বলতে পারবা আইডিয়া? এটা তো খুব ছোট একটা টেক্সট, অনেক বড় টেক্সট থাকতে পারে। ইন দ্যাট কেস এই যে আমরা শিফটিং টেক্সটিং করার কথা বলতেছি এইগুলা করে আসলে এটা করা যাবে, তখন আমাদেরকে নতুন কোনো একটা ইয়ে করতে হবে। কারণ আমরা এখানে ওই যে 2 টু দি পাওয়ার 28 কি দিয়ে আমরা করতে পারবো না, আমাদেরকে ডিফারেন্টলি চিন্তা করতে হবে। সো ডিফারেন্ট কিভাবে চিন্তা করবো সেটাকে বলা হয় লেটার ফ্রিকোয়েন্সি। সো লেটার ফ্রিকোয়েন্সি মিনস যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল জিনিস, যে তুমি কিছু বই বা ইংলিশ লিটারেচার থেকে তুমি বের করলা যে সবচেয়ে বেশি ওয়ার্ড ইউজ হয় ই, একটা লেখার ভিতরে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয় লেটার হচ্ছে ই, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে এ। এরকম আমরা একটা ইংলিশ লেটার ফ্রিকোয়েন্সি একটা জিনিস বের করে রাখি। করার পরে যেটা হচ্ছে আমার কাছে যে সাইফার টেক্সটটা আছে এইখানে আমি দেখবো যে সবচেয়ে বেশি লেটার কোনটা। এখানে সাপোজ আমার মনে নাই, বাট ধরে নিলাম যে এখানে কিউ এর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, সেকেন্ড হচ্ছে তোমার ধরো ই,
ও ও হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট মানে ফ্রিকোয়েন্সির দিক থেকে। সো আমি এখন যেটা করব যে কিউ এর জায়গাতে আমি জানি যে ইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, তাহলে আমি যে ওইখানে কিউ এর জায়গাতে ই বসাবো, ওর জায়গাতে টি বসাবো। সো এরকম আমি বিভিন্ন কম্বিনেশন করে দিতে দিতে দেখবো যে একটা সময় যে হয়তো বা মানে মিনিংফুল কিছু আসতে পারে। এমন যে তোমরা 100% ডিক্রিপ্ট হয়ে যাবে তা না, মিনিংফুল কিছু আসলে আমরা বাকি জিনিসগুলোকে আইডিয়া করে নিতে পারবো যে এখানে কি হবে। যেমন এখানে যেটা আছে, এখানে হচ্ছে সবচেয়ে বেশি আছে হচ্ছে এফ 51 বার, তারপরে আছে হচ্ছে 42 কিউ। আমরা এখান থেকে একটা ফ্রিকোয়েন্সি কাউন্ট নিজেরা বের করবো, দেন আমি ইংলিশ লিটারেচারে দেখবো যে আসলে কি হয়, দেন আমি ওই দুটাকে ইন্টারচেঞ্জ করবো, করে দেখবো, তখন দেখবো যে না মোটামুটি একটা তো কিছু একটা আসে। এই জিনিসটা আসলে মেইনলি ডেভেলপ করে হচ্ছে আরবরা। 9th সেঞ্চুরিতে এই যে ইংলিশ লেটার মানে লেটার ফ্রিকোয়েন্সি ইউজ করে যে তোমার এগুলাকে ব্রেক করা যায়, ডিক্রিপ্ট করা যায়, এটা তোমার আরবরা হচ্ছে ফার্স্টে হচ্ছে বের করে। ওই ইউরোপের সাথে তখন মনে হয় কিছু করতে পারে। সো দ্যাট মিনস আমরা যে সাবস্টিটিউশন সাইফার বা সিজার সাইফার যেসব যে সাইফারগুলো দেখে আসলাম, এগুলো আসলে ইজি টু ব্রেক, এগুলো ইনসিকিউর আমরা বলে দিচ্ছি। সো ক্রিপ্টো সিস্টেমে হচ্ছে যে আমি সিকিউর বলবো তখন হচ্ছে যে এটা একটু ভালো করে শুনি, যখন আমাকে সব পসিবল কি ইউজ করা লাগতেছে, বা এটাকে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক বলি, যে যা কিছু আছে সেটা নিয়ে হচ্ছে অ্যাটাক করবো। তো সেরকম যদি আসলে করা লাগে, দ্যাট মিনস তোমার সিস্টেমটা আসলে সিকিউর। বাট এই যে ধরো ফ্রিকোয়েন্সির মতো আমরা যদি শর্টকাট কোনো অ্যাটাক করতে পারি, সো ইন দ্যাট কেস তোমার সিস্টেমটা হচ্ছে ইনসিকিউর। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা সিস্টেম আজকে তোমাদের জানাচ্ছি। আচ্ছা, আমি একটা এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, আমরা বলে ডাবল ট্রান্সপোজিশন এটা পরে দেখবো। আমরা শুধু সিজার সাইফারটা দেখলাম আর সাবস্টিটিউশন সাইফার এই দুটো দেখলাম, আর এই ওয়ান টেম্পলেট এগুলো নিয়ে একটু পরে বলবো। আমি এখন জাস্ট তোমাদেরকে কিছু হিস্টোরিক্যাল জিনিস, এটা পড়ার কিছু না, মুখস্থ করার কিছু না, জাস্ট একটু জানার জন্য আমি তোমাদেরকে জাস্ট একটু গো থ্রু করে দিচ্ছি। এটা শেষ। 1940 যে তোমার প্রজেক্ট ভেনোনা নামে একটা ছিল ইউএসএ, তারা মানে নামগুলো জাস্ট একটু মনে রাখতে পারো, ওখানে এটা ইউজ করে। তারপরে হচ্ছে এটা কিন্তু একটা তোমার এনক্রিপ্টেড চিঠি। ওরা ওখানে যেটা করছে যে বিভিন্ন জায়গাতে, সাপোজ ধরো যে জায়গাতে ওরা লিবারেল কথাটা ইউজ করছে, সেখানে আসলে হবে জুলিয়াস রোজেনবার্গ। যেখানে ইনরমাস বলছে ওরা, সেটা মানে হচ্ছে অ্যাটম বোম। মানে তো ওরা ওই ওয়ার্ড গুলাকে দিয়ে সাবস্টিটিউট করছে। এগুলা তার মানে কি, তোমার কাছে একটা অলরেডি ডিকশনারি আছে যেখানে লেখা আছে যে রুট মানে অমক, লিবারেল মানে অমক, আলাদা মিনিং করা আছে। সো যেটা হয় যে ধরো স্পাই হচ্ছে রাশিয়া, আমেরিকান স্পাই রাশিয়াতে আসছে, এখন স্পাইয়ের পক্ষে কিন্তু আমেরিকার সাথে যোগাযোগ করাটা খুব ডিফিকাল্ট ছিল, ও কোনো মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করতে পারবে না। তো সে যেটা করতে পারবে, একটা চিঠি পাঠাবে, অথবা চিঠিটা পাঠাবে তখন তারা এরকম এনক্রিপ্ট করে দিত, এভাবে একটা নর্মাল চিঠি লিখে পাঠাতো। তো যখন রাশিয়ান আর্মি যখন তারা চেক করতো, ওরা তো দেখতো যে একটা নর্মাল চিঠি, সমস্যা। আবার অনেক সময় যেটা হয় যে সে একটা গল্পের বই লিখলো, যে ধরো রাশিয়া সামাজিক ব্যবস্থার উপরে একটা বই লিখলো, বা সে বইয়ের মধ্যে দিয়ে কিন্তু সে কোডেড অবস্থাতে কিছু ইনফরমেশন দিল। সো বইটা মনে করো পাবলিশ হবে, বিভিন্ন দেশে যাবে, সো বইটা কিন্তু অটোমেটিকলি সব দেশে চলে গেল। সো দেখা যাচ্ছে এটা লং টার্ম সো দেখা যাচ্ছে কি যে সে বইয়ের মাধ্যমে আসলে সে তার মেসেজটা পাঠিয়ে দিচ্ছে
বিভিন্ন জায়গাতে। এইভাবে কিন্তু তোমার এটা কাজ করে, স্পাইটা কাজ করে। কোড বুক বলে, আমি যে বললাম ডিকশনারির কথা, এরকম একটা কোড বুক থাকে। তুমি কোড বুকে আর কি আগে থাকতো এরকম যে কোন কোডের মানে কি তুমি লিখে দিচ্ছ। আমি জানি না তোমরা তো জার্মান ভাষা জানো কিনা, আই থিঙ্ক দিস ইজ জার্মান ল্যাঙ্গুয়েজ। সো তুমি যদি 13,605 লেখো, দ্যাট মিনস ইট ইজ ফেব্রুয়ারি। যদি 17,142 লেখো, এটা মানে হচ্ছে ফ্রাইডে, ইত্যাদি। এরকম একটা বই থাকে, সেভাবে ইয়ে করে। আচ্ছা, এটাও একটা, এই যেটা বললাম এটার উপরে বেস করে তোমার এটা হচ্ছে জিমারম্যান টেলিগ্রাম। সো ওই টেলিগ্রামটা করে। সো এই টেলিগ্রামের এগেইনস্টে আসলে যে কথাটা আসে সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে তোমার ব্রিটিশরা হচ্ছে এটা রিকভার করে। ওরা হচ্ছে এই টেলিগ্রামটাকে ডিক্রিপ্ট করে। ওদের কাছে ওই যে বইয়ের কথা বললাম, কোড বুক, ওই কোড বুকটা ওরা সামহাউ ম্যানেজ করে বা বের করে এটা হচ্ছে 1917 সালে টেলিগ্রামটা। সেটাকে তার ডিক্রিপ্ট করে এই জিনিসটা আসে। এখানে পুরা যুদ্ধের অনেক কিছু কথাবার্তা বলা আছে। আর এই যে ক্রিপ্টোগ্রাফি আমরা বললাম যে আমরা সে জুলিয়াস সিজার থেকে ইউজ করি, বা তোমরা ওই যে মুভিতে ছিল যে এরকম, জানো টপ রাইডারের নতুন যে মুভিটা আসলো, ওখানে এরকম একটা সাইফার ছিল। বা তোমার ওই যে মামি ছবিতেও ছেলেটার হাতে একটা ইয়ে ছিল, কিন্তু এরকম না, অনেকটা এরকম। এরকম কিন্তু এখান থেকে এভাবে কিন্তু তোমার ক্রিপ্টো সিস্টেমে আসতেছে যে গুহার দরজা খুলবে, তোমাকে একটা পার্টিকুলার প্যাটার্নে সবকিছু সাজাতে হবে, না হলে তুমি খুলতে পারবে। দিস ইজ ক্রিপ্টো সিস্টেম। তুমি একটা বক্স খুলবা, সে বক্সটা খোলার সময় লেটার গুলাকে এমন ভাবে সাজাতে হবে যে বক্সটা অটোমেটিক খুলে যাবে। আবার সমস্যা আছে, তুমি যদি কয়েকবার ট্রাই করো, যদি না হয় সেক্ষেত্রে ওর ভিতরে পানি বের হয়ে যাবে বা আগুন ধরে যাবে, ধরে ভিতরে মেসেজটা নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু সব হচ্ছে ক্রিপ্টো সিস্টেম। এই যে আমি স্টেগানোগ্রাফির কথা বলি, যে মুভি আমি বলছিলাম না যাই না, এই মুভিতে দেখো রাশ আওয়ার মুভিতে, আই থিঙ্ক রাশ আওয়ার 2 বা 3-তে যে নায়িকাটা থাকে, সে নায়িকার মাথা আসলে পরচুলা পড়া, ওর মাথায় আসলে একটা মেসেজ লেখা ফাইনালি। ওর আগে তাই করতো, বিভিন্ন দাস থাকতো, সে দাসদের হচ্ছে মাথার মধ্যে লিখে ওদেরকে বন্দি করে রাখতো। মাথায় যখন চুল উঠতো তখন হচ্ছে ওদেরকে পাঠাই দিত মেসেজ হিসেবে। তখন হচ্ছে সেই সময় থেকে আসলে কিন্তু চলে আসতেছে। তারপরে যে জুলিয়াস সিজারের সিজার সাইফার আসলো, তারপরে আস্তে আস্তে তোমার বিভিন্ন ইয়ে আসতে থাকলো। এগুলো তো একটু দেখবা, মজার, বিভিন্ন টাইমে কে কি করছে না করছে জিনিসগুলো দেখো। এগুলো আস্তে আস্তে আসল জায়গাটা যেটা আসতেছে সেটা হচ্ছে যে মুভিটার কথা বলছিলাম, যার মানে এনিগমা মেশিন, আবার অনেকটা সেরকম ভাবে জাপানিজের বের করে পার্পল মেশিনের নাম, ওরাও বিভিন্ন এরকম ইয়েগুলো হচ্ছে ক্রিয়েট করে। এটা হচ্ছে শর্টকাট অফ এনিগমা মেশিন, দেখতে টাইপরাইটারের মতো। তুমি এখানে যেটা হবে যে তুমি ইগুলা কি বলে সাইফার টেক্সট গুলা প্রেস করবা আর প্লেন টেক্সটটা টাইপ হবে, অনেকটা এরকম। মানে বেসিক ডিজাইনটা হচ্ছে এটার ভিতরে তোমার অনেক কিছু আছে। এবং একটা জিনিস খেয়াল করছে কিনা জানি না, দিস ইজ নট আ সফটওয়্যার, দিস ইজ আ হার্ডওয়্যার সিস্টেম। সো ইনিশিয়ালি যেই বা ওই যে বললাম যে পাহাড়ের গুহার বন্ধ করে রাখছে, সেখানে হচ্ছে বিভিন্ন পাথরের অ্যালাইনমেন্ট ঠিক করলে তুমি পাবো। সো দোজ আর মেইনলি হার্ডওয়্যার বলা যায়। সো ইনিশিয়াল যেই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম গুলো ছিল সেগুলো মেইনলি সবই হার্ডওয়্যার বেসড ছিল। পরবর্তীতে আমরা সফটওয়্যারে আসি। দেখো এটা হচ্ছে পার্পল মেশিন জাপানিজ, এটাও হার্ডওয়্যার। পরবর্তীতে হচ্ছে আমরা 70s 80s এর দিকে এসে হচ্ছে আমরা সফটওয়্যার বেসড এর দিকে আসি। ক্লড শ্যানন, who is the
ফাদার অফ দা ইনফরমেশন সিকিউরিটি বলা হয় ওনাকে। তো সেই আসলে ফার্স্টে করে, তারপরে হচ্ছে আমরা 70s তোমার ডিএস অ্যালগরিদম, তারপর হচ্ছে পরবর্তীতে এএস অ্যালগরিদম আসে 90s 20 বছর পরে আসে এএস অ্যালগরিদম, এই অ্যালগরিদমগুলো আসে পরবর্তীতে আমাদের নতুন। এখানে একটা পেপার আছে, আমি জানি না পেপারটা দেখি আছে কি না। উনি 1949-এ সিকিউরিটির বিভিন্ন থিওরি নিয়ে হচ্ছে উনি একটা পেপার পাবলিশ করেন। উনি আসলে ফার্স্ট এই পেপারটা পাবলিশ করেন, সেখানে হচ্ছে সব ফার্স্ট থিওরি গুলো আসলে উনি দেন। সেগুলো একটু জাস্ট আমরা দেখলাম, বা এই নাম দিয়ে সার্চ করলে কিন্তু আমরা অনলাইনে দেখতে পাবো। এগুলো আর কি আমরা দেখি, এগুলো একটু পড়বা, এখানে বোঝার কিছু নেই। বিভিন্ন যুদ্ধের সময় যে ইউজ টু হতো সেগুলা কিছু ইনফরমেশন দেওয়া আছে, তা সেখান থেকে। সো আমরা যখন একটু সামারি করি, সেটা হচ্ছে যে একটা তো বলছিলাম হচ্ছে সিমেট্রিক কি, এটাকে বলা হচ্ছে প্রাইভেট কি। সো এর ভিতরে হচ্ছে আমাদের দুই রকম জিনিস আছে, একটা ব্লক সাইফার, একটা স্ট্রিং সাইফার, এগুলো আমরা দেখবো। তারপরে হচ্ছে অ্যাসিমেট্রিক কি বা পাবলিক কি, এখানে হচ্ছে দুইটা কি থাকে এবং সেগুলোও দেখবো আমরা। হ্যাশ ফাংশন নিয়েও একটু কথা বলবো। সো আমরা ডিএস এর সিমেট্রিক এর মধ্যে দুইটা অ্যালগরিদম দেখবো, ডিএস এইএস, আরেকটা আছে A51, ছোট ছোট এগুলো দেখবো। আর এখানে হচ্ছে আমরা আরএস এটা অবশ্যই দেখবো, ইসিসিও দেখবো। এই হচ্ছে মোটামুটি কথা। সো তোমাদের টাস্ক হচ্ছে লেকচার 1টা জাস্ট আরেকবার একটু দেখা, এখানে আসলে কঠিন কিছু নাই। ডাবল ট্রান্সপোজিশন ওটা করিনি, বাট তোমরা দেখলেও বুঝবা। বাট আমরা নেক্সট টাইমে মানে নেক্সট শনিবার দিন এটা নিয়ে আসলে ডিসকাস করব, কিছু প্র্যাকটিস করব, দেন এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে। এবং তোমাদের বলছি যে একটা প্রেজেন্টেশন দিতে হবে। সো প্রেজেন্টেশনের টপিক এখানে আছে। সাপোজ ধরো এনিগমা মেশিন, সো এনিগমা মেশিন কিভাবে কাজ করে তুমি সেটার উপরে একটা প্রেজেন্টেশন দিতে পারো। অথবা যে ক্লাউড শ্যাননের যে পেপারটার কথা বললাম, তুমি সেই পেপারটা প্রেজেন্ট করতে পারো। পেপারটা তুমি নিজে পড়ে তুমি পেপারে আসলে কি করছে না করছে সেগুলো নিয়ে তুমি একটা প্রেজেন্টেশন দিতে পারো। এরকম হতে পারে অনেক কিছু। সো আমি টাইম টু টাইম আসলে তোমাদের বলে দিব যে এই টপিক হতে পারে। সো এটা তোমাদের ইচ্ছা, বাট এমন কোনো টপিক চুজ করবা না যেটা আমরা অলরেডি কভার করে ফেলছি, সেরকম টপিক হলে হবে না। তোমরা টপিক চুজ করবো যেটা আমরা করি নাই, বা ইনফরমেশন সিকিউরিটির সাথে রিলেটেড এরকম যে কোনো কিছু। সো মূলত আমরা তাহলে আজকে জাস্ট সিজার সাইফারটা দেখলাম, তারপরে সাবস্টিটিউশন সাইফার এন্ড ওটা কি করে ব্রেক করা যায় ওটাও কিন্তু দেখলাম। এতক্ষণ পরে যারা পরে আসছে বা আসে না তারা রেকর্ডিংটা দেখে নিয়ে। আমাদের আসলে মেইন শুরু হবে আমরা যখন মানে নেক্সট লেকচার থেকে আসি। নেক্সট লেকচার মানে নেক্সট থার্সডে, কারণ আমরা স্যাটারডেতে হচ্ছে এই লেকচারের যে বাকি অংশগুলো যেগুলো আজকে কভার করিনি সেগুলো নিয়ে কথা বলবো আর কিছু প্র্যাকটিস করবো। আমরা ক্লাসে যেরকম তোমরা ক্লাস ওয়ার্ক দিতাম ওই রকম থেকে এখানেই আর কি নিজেরা মুখে মুখে কিছু সলভ করে ট্রাই করবো। কোনো প্রশ্ন থাকলে বলো। কিছু হলেও বলা লাগবে তো, 2-3টা কোশ্চেন করো তারপর ছেড়ে দিব, যে কোনো কোশ্চেন। স্যার আমরা কি ব্লকচেইনে এই ক্রিপ্টোগ্রাফি ইউজ করি? হ্যাঁ, ব্লকচেইনে যে তোমার যে ওখানে তোমার হ্যাশ ফাংশন কথাটা অনেক শুনবা, জি স্যার। এনক্রিপশন ডিক্রিপশনের কথা শুনবা, এটাই সেটা। আর যে একটা ব্লক তার প্রিভিয়াস ব্লকের সাথে প্রিভিয়াস হ্যাশের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, তো আগের হ্যাশের সাথে এই নতুন ব্লকের কিছু ইনফরমেশন আরো অ্যাড করে সে নতুন হ্যাশ বানায়।
এই হ্যাশটা আবার এই ব্লক চেনে ইউজ, আবার পরেরটাতে এইভাবে করে করে যে চেইন যেটা ক্রিয়েট হয় বিভিন্ন ব্লকের মধ্যে, এখানে কিন্তু এগুলাই আসলে ইউজ করি। আমরা আসলে যা শিখবো মোটামুটি ক্রিপ্টো মানে সিকিউরিটি সিস্টেম বলতে যা বোঝায়, তুমি সবখানে যেই কনসেপ্টটা আসলে ইউজ হয় ঘুরে ফিরে এগুলোই। জি স্যার। তুমি একটা সিকিউর ওয়েবসাইট বানাচ্ছ, তুমি পাসওয়ার্ডকে হ্যাশ করে রাখছো বা এনক্রিপ্ট করতে পারো, যে ডেটা এনক্রিপ্ট করে রাখো, বা দেখবা যে হোয়াটসঅ্যাপে লেখা থাকে এন্ড টু এন্ড এনক্রিপশন। জি স্যার। বা ফোনে থাকে, বাট ফোনে থাকলেও হয় না যদিও, কারণ হচ্ছে ফোন রেকর্ড ফাঁস হয়ে যায়, এনক্রিপ্ট থাকলে আবার ফাঁস হয় কিভাবে, সো ওগুলো হয় না। সো কিছু কিছু জায়গাতে ওরা এটা এনক্রিপ্ট করে রাখে, সো এগুলাই আসলে ইউজ করে। হয়তো আরেকটু অ্যাডভান্স কিছু হতে পারে, বাট যে অ্যালগরিদম গুলো আমরা আলটিমেটলি শিখি, এখন তো শিখলাম একেবারেই বেসিক, নার্সারি শিখলাম, তারপরে আরএসএ ইসিসি এগুলা হচ্ছে তোমার ইউনিভার্সিটি লেভেলের, ওগুলো শিখবো, মজা আছে, মানে মানে কি বলবো, ডিক্রিপ্ট করতে পারাটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে। তুমি যখন দেখবা যে তুমি ইটস লাইক আ পাজল সলভ করা, পাজল সলভের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, এগুলো মজা। মানে এখানে যে সবকিছুই যে তোমার থিওরিটিক্যাল বা করবো তা না, এই প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলো করলে হবে তোমরা ইন্টারেস্টেড হবে, না হলে ওই বক শুনতে শুনতে ভালো লাগে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যে স্যার ক্রিপ্টোকারেন্সিতে যে স্যার যখন একটা বিটকয়েন যদি স্যার নিয়ে কথা বলি, তাহলে স্যার প্রতিটা ট্রানজ্যাকশনে স্যার একটা করে ব্লক ক্রিয়েট হয়, প্রতিটা ট্রানজ্যাকশনে স্যার একটা করে ব্লক ক্রিয়েট হয়, এবং সেক্ষেত্রে যে মাইনাসটা স্যার যেভাবে কাজ করে, যে পাজলগুলো সলভ করে স্যার, ওইটার উপর ডিপেন্ড করে আবার সেই মাইনার্সগুলো রিওয়ার্ডস পায়। তো স্যার আমরা কি সেরকম পাজল সলভিং এ কি কিছু কি শিখতে পারবো এখানে? জাস্ট না না না, ওটা অ্যাডভান্স, ওটা অ্যাডভান্স। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মাইনার, হ্যাঁ, এটা ব্লকচেইন যদি রিলেটেড কোনো আসলে হতো, এটা ব্লকচেইনে চলে যায় পুরোপুরি। ব্লকচেইনের কোনো কোর্স হলে হয়তো ওখানে পড়াতে পারে, বাট আমরা হচ্ছে ইন জেনারেল আমরা অত ডিপে যাব না। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমরা বলতেছিলাম স্যার সিকিউরিটি নিয়ে দেখানো হবে, তাহলে কি আমরা এই কোর্সে কি মানে লাইক ওই যে পেন টেস্টিং বা হচ্ছে হাউ পার্পল টিম বা হচ্ছে সরি ব্লু টিম বা রেড টিম ওয়ার্ক করে এই টাইপের জিনিসপত্রগুলো দেখবো? মানে জাস্ট ওভারভিউ হয়তো দিব, খুব বেসিক জিনিসগুলো নিয়ে হচ্ছে একটু বেশি ডিসকাস করব। আর এমনি কি কি হয় বা এখন হচ্ছে, এখন পেনিট্রেশন টেস্টিং দিয়ে তুমি যদি করতে যাও, এটার জন্য অনেকগুলো লেকচার লাগবে এটা দেখানোর জন্য, বাট জিনিসটা কি কিভাবে করে সেগুলার একটা মানে একটু বেসিক আইডিয়া দিয়ে দেওয়া হবে। এখন তুমি নিজে শিখবে, আমার কোর্সে এত কিছু একটা কোর্সে আসলে শেখানোটা খুবই ডিফিকাল্ট। স্যার ওই যে আরেকটা কোর্সের কথা বলতেছিল, ইলেকট্রিক কোর্স, যেটা দেখছি জানি না স্যার ইমপ্লিমেন্ট কবে হবে, আপনি কি এই ব্যাপারে জানেন? ওই যে সম্ভবত কোর্সটা হচ্ছে যে সিকিউরিটি রিলেটেড আরেকটা কোর্স, ইথিক্যাল হ্যাকিং এন্ড হয়তো বা কি একটা জানি, ওই কোর্সটা ব্যাপারে কিছু কি জানেন স্যার? না, ওই কোর্সটা সম্বন্ধে জানি না, এটা আসলে কে যে ডিসিশন দেয় আমিও জানি না, কারণ এই 447 যে আসবে সেটাও তো জানতাম না, হঠাৎ করে শুনি 447 চলে আসছে 490 বাদ। হ্যাঁ, সো এটা হয়তো হবে পরবর্তীতে, হয়তো দিতে পারে, বাট নট শিওর। আর মানে ইথিক্যাল হ্যাকিং মানে এগুলো আসলে মানে এগুলো আসলে কোর্স বলে আমার কাছে মনে হয় না, কারণ এগুলো হচ্ছে মানে তুমি শিখবা, এখন আমি তো তোমাকে হ্যাকিং শেখাতে পারবো না, এক্স্যাক্টলি স্যার, তাই না? আমি যে তোমাদের যে ক্রিপ্টোগ্রাফি সম্বন্ধে বিভিন্ন আইডিয়া দিচ্ছি, তোমার বেসিকটা একটু স্ট্রং হচ্ছে, দেন এখন তুমি এটাকে তুমি কিভাবে তুমি নলেজ আরো গ্যাদার করবা, করে তুমি ইউজ করবা, শিখবা। সো দেখবা যে এথিক্যাল হ্যাকিং এর অনেক কোর্স থাকে, ফেসবুকে দেখি 5,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা কোর্স, ওখানে হচ্ছে ওরা পার্টিকুলার কিছু অ্যাটাক নিয়ে ওরা, হ্যাঁ এগুলো স্যার কাজের না স্যার, ওগুলা খুব একটা ওগুলা করে কিছু হয় না।
যারা হ্যাকার তারা কোনো সময় কোর্স করে হ্যাকার হয়, এটা মাথায় রাখবে। অনেকে ভাবে ওইসব কোর্সগুলা দেখলে ফেসবুক হ্যাক করে ফেলবে, এত সহজ। যাদের আগ্রহ আছে তোমরা জাস্ট ই করো, আপাতত কালি লিনাক্সটা জাস্ট ইনস্টল করো। স্যার কালি লিনাক্স বা স্যার আমি ওই যে আপনার হ্যাঁ কি বলে এটা হ্যাক দা বক্স বা হচ্ছে আপনার ট্রাই হ্যাক মি এগুলো স্যার ট্রাই করতেছি, বাট সমস্যাটা হচ্ছে কি আমি যখন আমার ওন এনভায়রনমেন্টের ভিতরে করতেছি তখন মানে দে আর গোনা ওয়ার্ক প্রিটি ফাইন, কিন্তু ইন টার্মস অফ আমি যখন ফ্রেন্ডদের বা হচ্ছে অন্য কিছু নিয়ে করতে হচ্ছে মানে পারসিস্টেন্সি নিয়ে বা এই টাইপের জিনিসপত্রগুলো নিয়ে বেসিক্যালি ঝামেলা হচ্ছে। তো এই জন্য আর কি বেসিক্যালি স্যার আমি আপনার কাছে আস্ক করছিলাম এই জন্য আর কি, বা যদি এইসব ব্যাপারগুলো নিয়ে মাঝে মাঝে যদি কথা বলা যায় আপনার সাথে বা এই টাইপের আর কি। না, কথা বলা যেতে পারে। আমিও যে খুব এক্সপার্ট এইসব এরিয়াতে তাও না, আমি হ্যাকিং নিয়ে খুব একটা ই করে, আমি যদিও এমনি ইউনিভার্সিটির বসতে আমি কালি লিনাক্স করে বিভিন্ন টুল ওগুলা করে ট্রাই করছিলাম আর কি, বাট আমি বা এথিক্যাল হ্যাকিং রিলেটেড যে এথিক্যাল হ্যাকিং হচ্ছে মানে হ্যাকিং কে একটু মানে জাস্টিফাই করার জন্য বলে, ঘুরে ফিরে একই জিনিস। এই জিনিসগুলো আসলে তোমাকে আর এগুলো আসলে ইউনিভার্সিটি শিখাবে না কোনো সময়, এটা ইললিগাল। ওকে, হ্যাকিং শেখানো এটা ইললিগাল, আসলে তুমি শেখাতে পারবে না। তুমি যদি আইসিটি রুলস যদি দেখো সারা পৃথিবীতে বাংলাদেশেও দেখো, এটা আসলে শেখা এটাই যাবে। বাট ফর রিসার্চ পারপাস আমরা বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারি, দ্যাট ইজ ফাইন। অতটুকু যতখানি করা যায়। তো হ্যাকিং গুলো স্যার যেভাবে শেখানো হয় স্যার সিকিউরিটিকে আরো স্ট্রং করার জন্য, যেন হ্যাকারসরা অ্যাটাক করতে না পারে, এইগুলো নিয়ে স্যার দেখছি জানা হয়। ওই জন্য যে মানে একই জিনিসই মানে বাট ওটাকে একটু লিগালাইজ করার জন্য এদিকে আসলো। তুমি তো চাইলে হ্যাকিংও করতে পারো না? তুমি তো সবসময় হ্যাকিং প্রিভেনশনের জন্য আমি তোমাকে শিখালাম, তোমাকে যে এই সব মুভি হয় যে ক্যারাতে কুংফু মাস্টারের কাছ থেকে শিখে কুংফু মাস্টারকে মেরে দিল, কিল বিলই তো ছিল মনে হয় এটা। ওই অবস্থা তো হতে পারে, তাই না? তখন তার ড্রাইভার কে নেবে, তখন সে ইউনিভার্সিটিকে ধরবে, আপনারা হচ্ছে এই পারসন, এই ছেলে অমুক ব্যাংক হ্যাকিং এ ট্রাই করছে। তোমাকে এসে যখন ধরবে তখন বলবা স্যার আমাকে তো অমুক স্যার শিখাইছে, আমার কাছে ওগুলো হবে না। ওগুলো তোমাদের নিজে নিজে শিখতে হবে, বই আছে, টিউটোরিয়াল আছে, ওগুলো দেখে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, সো মেইনলি আসলে আমরা ফোকাস করব যে মানে অ্যালগরিদম গুলা, বিশেষ করে যেসব অ্যালগরিদম ইউজ করা হয় বা হতো একসময়, সেগুলোকে আমরা কিভাবে আরো ডিটেলস জানবো, জেনে হচ্ছে আমরা আবার নতুন করে হাইব্রিড মডেল বানাবো, হাইব্রিড অ্যালগরিদম বানাবো। যেমন ধরো ডিএস একটা অ্যালগরিদম আছে, এটা আমরা দেখবো হয়তো এক দুই ক্লাস উইক পরে। ওর পরে ওরা যেটা করলো 3DS একটা অ্যালগরিদম, কিছুই না, ডিএস অ্যালগরিদম 3 বার রান হবে একই জিনিস করে, সেটা অ্যানালাইসিস করে দেখলো যে না ওখানে আসলে সিকিউরিটিটা বাড়ে বাট স্পিড কমে যায়। সো এরকম অ্যানালাইসিস করবো, বা কারেন্ট যে আরএসএ অ্যালগরিদম গুলা ইউজ করা হচ্ছে সেটা কিভাবে কাজ করে সেটা দেখবো। এখন কিভাবে ব্রেক করা যায় সেটা এখন আসলে তোমার চিন্তা ভাবনা, এবং আমি এটাও তোমাদের বলবো যে কেন এটা ব্রেক করা যাচ্ছে না, এই রিজন পার্টিকুলার এই অ্যাট্রিবিউট বা এই কোয়ালিটির জন্য এই অ্যালগরিদমকে ভাঙা যায় না। বা তুমি যদি সেই অ্যাট্রিবিউটকে সামহাউ রিকভার করতে পারো তাহলে তুমি কিন্তু ইজিলি ব্রেক করতে পারো। তো তুমি যদি এরকম একটা মডেল বের করতে পারো যেটা কোনো অ্যালগরিদমকে ব্রেক করতে পারে, তাহলে তো তুমি একটা বিশাল কাজ করে দিচ্ছ, তোমাকে পুরস্কৃত করা হবে, জার্নাল হয়ে বিশাল অবস্থা হবে। আর এখন যে অ্যালগরিদম গুলা আমরা ইউজ করি, যেগুলাকে বলা হচ্ছে যে নট পসিবল ব্রেক করা, বাট ইম্পসিবল কেউ বলে না, বাট এখনো মানে চান্সেস আছে। সো আমরা একটু শুরুর দিকে অ্যালগরিদম গুলো দেখবো এক সময়, তারপরে পরে যদি কিছু ইয়ে করতে, কারণ মানে ক্রিপ্টো অ্যানালাইসিস বা হ্যাকিং পার্টটা নিয়ে আসলে আমি বেশি চিন্তিত, তোমাদের ওটা কতটুকু কি শেখাবো, বাট ক্রিপ্টোগ্রাফির ভিতরে আসলে বলতে যা বোঝায় সেগুলো আমরা সবই করি।
ওকে, তাহলে আই গেস ঠিক আছে। আজকে একটু দেরি হয়ে গেল, যে মিটিং ছিল একটা ডিপার্টমেন্টে। আমরা নেক্সট টাইম থেকে যে টাইম দেয়া আছে সেই টাইমে আসলে আমরা শুরু করব। ওকে, তাহলে ঠিক আছে, আজকে পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।